ফোলিয়ান বলেছিলেন ভাবার জন্য যথেষ্ট সময় নাও, কিন্তু যখন আঘাত হানার সময় আসবে তখন এক মুহূর্ত দ্বিধা করো না। সাম্প্রতিককালে দ্বিতীয়বার সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সেনা বাংকারে গোলাবর্ষণ করে ভারতীয় সেনা বুঝিয়ে দিল মুখের মতো জবাব দিতে তারা ওই এক মুহূর্ত দ্বিধা করবে না। দুই ভারতীয় জওয়ানের মুন্ডচ্ছেদের মতো যে নারকীয় ঘটনা পাকিস্তান ঘটিয়েছিল, এই হানা তারই সরাসরি জবাব। কিভাবে হানা চালানো হয় তার একটা 24 সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে সেনাবাহিনী। উড়ি হামলার বদলায় সার্জিক্যাল স্ট্রাইকের সময় যে নৌসেরা সেক্টর দিয়ে পাকিস্তানে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, এবারও সেই নৌসেরা সেক্টর দিয়েই পাকিস্তানকে দেওয়া হয়েছে মুখের মতো জবাব। আমরা এই আলোচনার শুরুতেই আপনাদের দেখাবো কিভাবে সীমান্ত পেরিয়ে ফের আঘাত হানল ভারত। দেখুন। 24 সেকেন্ড, 11টা গোলা, 20 থেকে 25 জন পাক সেনার মৃত্যুর সম্ভাবনা। কৃষ্ণঘাটি সেক্টরে দুই জওয়ানের মুন্ডচ্ছেদে বদলা নিল ভারত। ভারতীয় সেনার গোলায় গুড়িয়ে গেল একের পর এক পাকিস্তানি চৌকি। এ ছবি জম্মু থেকে 100 কিলোমিটার দূরের নওশেরা সেক্টরের। মঙ্গলবার 24 সেকেন্ডের বদলার এই ভিডিও প্রকাশ করে ভারতীয় সেনাবাহিনী। एलसी पर प्यूनिटिव फायर असॉल्ट किए जाते हैं। नौशेरा सेक्टर में हुआ है, उसमें पाकिस्तान पोस्ट को नुकसान पहुंचाया गया है और जो इन्फिल्ट्रेशन में सपोर्ट करते हैं, ये हमारे काउंटर टेररिज्म स्ट्रेटजी का एक हिस्सा है। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই প্রত্যাঘাতে 4 থেকে 5টি পাক চৌকি ধ্বংস হয়ে গিয়েছে। 10 থেকে 12 জন পাকিস্তানি সেনা সহ 20 থেকে 25 জনের মৃত্যুর সম্ভাবনা। নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এরকম চৌকিকেই বরাবর লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করে পাকিস্তান। এখান থেকেই ভারতে জঙ্গি ঢোকায় পাক সেনা। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে নৃশংসতা চালানোর জন্য এই ধরনের চৌকিতেই তৈরি রাখা হয় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমকে। গত 1 মে তারাই বিএসএফ এর হেড কনস্টেবল প্রেম সাগর এবং 22 নম্বর শিখ ইনফ্যান্ট্রির নায়েব সুবেদার পরমজিৎ সিংহর মুন্ডচ্ছেদ করেছিল। আর 9 ও 10ই মের মাঝে পাল্টা বাংকার গুড়িয়ে দিয়ে সেই নৃশংসতার বদলা নিল ভারত। সামরিক দিক থেকে নওশেরা সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। জম্মু থেকে 100 কিলোমিটার দূরে নওশেরা সেক্টর। সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষেত্রেও এই নওশেরা সেক্টর পেরিয়েই পাক অধিকৃত কাশ্মীরে ঢুকেছিল ভারতীয় সেনা। আর এবারও সেই নওশেরা সেক্টরেই পাক বাংকার গুড়িয়ে দিল ভারতীয় সেনা। এবিপি আনন্দ। আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী। আমি প্রথমেই জেনারেল রায়চৌধুরীর কাছে যাব। জেনারেল রায়চৌধুরী, আমি শুরুতেই যেটা জানতে চাইব, আপনি বারবার বলতেন যে যখন বরফ গলে আসে এই সময়টাই এই নওশেরা সেক্টর, রাজৌরি সেক্টর কিংবা পুঞ্চ সেক্টর থেকে পাকিস্তান জঙ্গি ঢোকায়। এইটা আজকের এই স্ট্রাইক কত বড় ধাক্কা? এই যে 9 তারিখ যে ছবি, যে 24 সেকেন্ডের ভিডিও আজকে সেনাবাহিনীর তরফ থেকে রিলিজ করা হয়েছে, পাকিস্তানের দিক থেকে দেখতে গেলে কত বড় ধাক্কা? এটা একটা ইঙ্গিত, একটা সংকেত, একটা সিগন্যাল যে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারতীয় সেনার বাঁধা হাত খুলে দিয়েছে। ওরা বলেছে যে কি তোমরা যেখানে অবস্থা বুঝে তোমরা এটার প্রতি উত্তর জবাব দিতে পারো এবং চাইলে তোমরা নিজের থেকে আগ বাড়িয়ে ফায়ার অ্যাসল্ট করতে পারো। এইটা হচ্ছে একটা ইঙ্গিত যেটা পাকিস্তান নিশ্চয়ই পেয়েছে এবং এইটা যে হয়েছে এবং এইটা যে একটা স্লাইড, একটা মুভি স্লাইডে এটা দেখিয়েছে সবাইকে। এইটা প্রথমবার দেখানো হলো এইটা আমাদের ক্ষমতা, দরকার পড়লে আবার করব। জেনারেল রায়চৌধুরী, আপনি একটা শব্দ ব্যবহার করলেন, বাঁধা হাত। তাহলে কি আপনি প্রাক্তন সেনাধ্যক্ষ হিসেবে বাঁধা হাত বলছেন? কোথাও আপনাদের সময় কি হাত সত্যি বাঁধা ছিল? মানে এখন যে ডিসেন্ট্রালাইজেশনের প্রক্রিয়াটা হয়েছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক দ্রুত হয়েছে বলে সেনাবাহিনীর অনেক প্রাক্তন কর্তাই দাবি করছেন। কতটা তফাৎ হয়েছে আপনাদের সঙ্গে এখনকার? মানে আগে কি আপনাদের কোনো সিদ্ধান্ত, গোলাবর্ষণের সিদ্ধান্ত, এটা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সবুজ সংকেতের অপেক্ষা করতে হতো, যেটা এখন হয় না? প্রক্রিয়াগত কোনো তফাৎ হয়েছে এই ডিসেন্ট্রালাইজেশন ধরনের? আমাদের সময় যদি
আর্টিলারি কামান আর্টিলারি যদি ফায়ার করতে হতো তাহলে সেইটার পারমিশন নেবার জন্য অন্তত দুটো হেডকোয়ার্টার ওপর কিংবা ইভেন আর্মি হেডকোয়ার্টার অবধি যেতে হতো। তাদের অনুমতি ছাড়া ফায়ার করা যাবে না। যদি মর্টার ফায়ার করতে হতো কিংবা মিডিয়াম মেশিন গান ফায়ার করতে হতো তাহলে এক স্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন ছাড়া ফায়ার করা যাবে না। সুতরাং যে সেনা লাইন অফ কন্ট্রোলে নিজের বাংকারে বসে আছে, যার ওপর অগ্নিবর্ষণ হচ্ছে অপর দিক থেকে, সে তখন হাত কামড়াচ্ছে যে তাকে প্রতি উত্তর দেবার ক্ষমতা তার হাতে ছেড়ে দেওয়া হয়নি। আমি আশা করব বর্তমান সরকার এই যে ভারী হাতিয়ার, বিশেষ করে আর্টিলারি, মর্টার, তার অথরাইজেশন অনেক নিচে নামিয়ে দিয়েছে। সেই জন্য এখন আমার মনে হচ্ছে ভারতীয় সেনা খুশি। আমরা তো অবশ্যই খুশি। আপনি বলছেন এই যে অনুমোদন সাপেক্ষ সমস্ত বিষয়ের একটা ন্যূনতম অনুমোদন নিতে হবে, এতে একটা গোল্ডেন টাইম, গোল্ডেন আওয়ার্স কেটে যেত, যার ফলে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের যারা ফিল্ডে রয়েছেন তাদের আরও ঝুঁকি নিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে অপেক্ষা করতে হতো ওপর মহলের সবুজ সংকেতের। সেইটা এখন হয় না। সেইটা এখন আশা করি হয় না। জেনারেল রায়চৌধুরী, আরেকটা এখন আশা করি হয় না। হ্যাঁ, আরেকটা কথা আপনি বললেন যে ফুটেজ রিলিজ, এটা তো সম্ভবত প্রথমবার সেনাবাহিনী এইভাবে 24 সেকেন্ডের একটা ফুটেজ রিলিজ করলো। এই যে ফুটেজ রিলিজ করা হলো 24 সেকেন্ডের, এখানে ভারতীয় সেনাবাহিনী এটা রিলিজ করে যে এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের সময় যে এলিমেন্ট অফ ডিনায়াবিলিটি, যে অস্বীকার করেছিল পাকিস্তান, যে সমস্তটা গালগল্প, এবারে আর সেই সুযোগ দিল না ভারতীয় সেনাবাহিনী। আপনি কি এমনটা মনে করছেন? না, পাকিস্তান এটাকে অস্বীকার করবে। আচ্ছা, বলবে আমাদের গ্রাম না, এটা অন্য কোথাও তোলা, নানা রকম কিছু একটা অজুহাত বার করবে। আমার মনে হচ্ছে পাকিস্তান এটাকেও অস্বীকার করবে। ইতিমধ্যে কিন্তু আমরা এটা এখন বুঝিয়ে দিলাম যে আমরা আঘাত হানব যেখানে আমাদের দরকার, যেখানে আমাদের ইচ্ছে, যখন আমাদের ইচ্ছে আমরা আঘাত হানতে সক্ষম এবং আমরা আঘাত হানব। জেনারেল রায়চৌধুরী, এই যে সার্জিক্যাল স্ট্রাইকের পরও এটা মনে করা হয়েছিল যে পাকিস্তান সমঝে যাবে, আর আঘাত হানবে না, কিন্তু একের পর এক ঘটনা, সেনা জওয়ানদের মুন্ডচ্ছেদ, কোথাও কিন্তু ঘটনার স্রোত কমছে না। সত্যি সত্যি পাকিস্তানকে কি এইভাবে একটা সাইকোলজিক্যাল ব্লো দিয়ে তাদের এই দমনমূলক, সন্ত্রাসমূলক কার্যকলাপগুলোর ওপর নিয়ন্ত্রণ পাওয়া যাবে? ভারত আপার হ্যান্ড নিতে পারবে শেষ পর্যন্ত? না, আমার মনে হয় না। আমার মনে হয় না। পাকিস্তান তার নর্মাল ট্যাকটিক্স চালিয়ে যাবে এবং তার জবাব আমাদের দিতেই হবে। বিশেষ করে যে পাকিস্তান এই যে নন স্টেট অ্যাক্টরস পাঠাচ্ছে, যেটা আমি আগেও বলেছি, আমাদের ভালো করে চিন্তা করা উচিত যে আমাদেরও ফিদাইন বাহিনী, নন স্টেট অ্যাক্টর সৃষ্টি করা দরকার। আমরা সেটা করতে পারি কিনা। আপনি বেশ কয়েকটা সময় ধরে এই একই কথা বলে যাচ্ছেন যে আমাদেরও একটা আদর্শ নির্ভর পাল্টা বাহিনী তৈরি করতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই। কতদূর সম্পর্ক? হ্যাঁ, জেনারেল রায়চৌধুরী, আমি আরেকটা কথা বলতে চাই। নিশ্চয়ই, বলুন প্লিজ। সে কথাটা হচ্ছে যে কি আমাদের দেশে আমরা দেখছি যে গৌরক্ষক তারা অনেক যথেচ্ছ অত্যাচার চালিয়ে যাচ্ছেন। আমি তাদের বলতে চাই যে তোমাদের যদি এতই বুকের পাটা থাকে, তোমরা ফিদাইন হয়ে যাও। শিক্ষা দেবার লোক আমার অনেক আছে, আমাদের মতন অনেক লোক আছে যারা তোমাদের শিক্ষা দেবে। তোমাদের বুকের পাটা আছে তো ফিদাইন হয়ে যাও।
জেনারেল রায়চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার প্রস্তাব যে পার্কে রোমিওদের শাসন না করে অসহায় সংখ্যালঘু মানুষকে না মেরে ফিদায়ন হয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন প্রাক্তন সেনাধ্যক্ষ। আমি ব্রিগেডিয়ার সান্যালের কাছে আসবো। ব্রিগেডিয়ার সান্যাল, এই যে ফুটেজটা রিলিজ করা হলো, এর কোথায় তাৎপর্য? স্বাধীনতার এত বছর পর একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সেনাবাহিনী ফুটেজ রিলিজ করলো, এটা কোথাও একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারও কি ভেতরে ভেতরে চলছে? পাকিস্তানের উপর চাপ সৃষ্টির প্রক্রিয়াটা বাড়লো না? ইট ইজ আ পার্ট অফ অ্যান ইন্টিগ্রেটেড ওয়ারফেয়ার। আমি দুটো জিনিস বলতে চাই। পাকিস্তান মিডিয়া ইজ ব্যান্ড ফ্রম রিপোর্টিং এফেক্টস অফ ইন্ডিয়ান আর্টিলারি ফায়ার। ওদের দেশে কি ক্ষতি হয়েছে ওরা দেখাতে পারে না, কিন্তু পাকিস্তান আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসেডরকে প্রায় 6-8 বার ডেকেছে, একটা প্রোটেস্ট নোট দিয়েছে যে তোমরা আমাদের এত ক্ষতি করেছো। পাকিস্তান অন্তত 2 বার ইউএনএ তে গিয়ে বলেছে যে ডিউ টু ইন্ডিয়ান শেলিং আমাদের অনেক লসেস হয়েছে, সাধারণ লোকেরা মারা গেছে। কোয়েশ্চেন হচ্ছে পাকিস্তানকে কি করে হ্যান্ডেল করা হয়। আমি এলসিতে চাকরি করেছি, যখন আমি খুব জুনিয়র অফিসার, আমার কোম্পানি কমান্ডার আমাকে একটা কথা বলেছে, শিখিয়েছে, যেটা আমি যখন সিনিয়র হয়ে গেছি আমি আমার জুনিয়রদের শিখিয়েছি। পাকিস্তানের সাথে যদি শক্তভাবে যদি রেসপন্ড করো, ওরা ঠান্ডা হয়ে যায়, ওরা কোনোদিন ঝামেলা করে না। আমি এলসিতে এটা দেখেছি। জেনারেল রায়চৌধুরী যেটা কথা বলছেন, আমি আক্রমণ প্রতি আক্রমণ, ঘাত প্রত্যাঘাতই তো চলতেই থাকছে। তো শক্ত হাতেই তো সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তারপর কোথায় পাকিস্তান নরম হলো? না, পাকিস্তান লিভস অন ডিনায়াবিলিটি। ক্ষতি হলেও অ্যাকসেপ্ট করবে না। লাস্ট টাইম যখন সার্জিক্যাল স্ট্রাইক হলো আর বলছে না এইগুলো সব ফিকটিশিয়াস ইনফরমেশন, আমাদের লোকেরা মিডিয়ায় ওখান থেকে গিয়ে সব রেকর্ড করে নিয়ে এসে বলে দিচ্ছে। সো পাকিস্তান উইল বি ইন অ্যান এটার্নাল স্টেট অফ ডিনায়াবিলিটি। লাস্ট টাইম যখন সার্জিক্যাল স্ট্রাইক হলো আর বলছে না এইগুলো সব ফিকটিশিয়াস ইনফরমেশন, আমাদের লোকেরা মিডিয়ায় ওখান থেকে গিয়ে সব রেকর্ড করে নিয়ে এসে বলে দিচ্ছে। সো পাকিস্তান উইল বি ইন অ্যান এটার্নাল স্টেট অফ ডিনায়াবিলিটি। ওরা কিছু অ্যাকসেপ্ট করবে। আমি দ্রুত একবার দেখে নেব যে 9 তারিখের ভিডিও আজ প্রকাশ করা হলো, সেই আক্রমণে, সেই হানায় ভারতীয় সেনাবাহিনী কোন কোন অস্ত্র ব্যবহার করেছে দেখুন। পয়লা মে নিহত 2 ভারতীয় জওয়ানের মুন্ডচ্ছেদ করেছিল পাকিস্তান, আর এর সপ্তাহ কাটতে না কাটতেই কড়া জবাব দিল ভারতীয় সেনা, বর্বরতার প্রত্যাঘাত। সেনা সূত্রে খবর, 9 থেকে 10ই মে টানা 24 ঘন্টা ধরে এই ভাষাতেই জবাব দিয়েছেন আমাদের জওয়ানরা। হামলার মুখে পড়ে প্রতিরোধ তৈরির সুযোগ পায়নি পাকিস্তানি বাহিনী। তার মধ্যেই ধূলিসাৎ হয়ে গিয়েছে একের পর এক চৌকি। চোখের পলক ফেলার আগেই পরপর বিস্ফোরণ। সেনাবাহিনী সূত্রে খবর, এই হামলায় অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা ATGM ব্যবহার করা হয়েছে, যাকে সবাই সমীহ করে। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ অবলম্বনে তৈরি হয়েছিল বর্ডার ছবিটি। সেখানে দেখা গিয়েছিল এই হাতিয়ার। যার পোশাকি নাম 106mm RCL গান। ভারতীয় বাহিনীকে অনেকদিন ধরেই সমৃদ্ধ করে আসছে এই হাতিয়ার। আগে জিপের ওপরে লাগানো থাকতো, এখন সীমান্তেও শত্রুর জম। সেনা সূত্রে খবর, নওশেরা সেক্টরে পাক চৌকি ধ্বংস করতে অটোমেটিক গ্রেনেড লঞ্চার ও রকেট লঞ্চারও ব্যবহার করা হয়েছিল। কৃষ্ণা ঘাটি সেক্টরে 2 জওয়ানের মুন্ডচ্ছেদের পর কেন্দ্রীয় মন্ত্রীদের বক্তব্যেই প্রত্যাঘাতের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। প্রেম সাগর ও পরমজিৎ সিংহর সঙ্গে বর্বরতা যে বাহিনী মেনে নেবে না, তার ইঙ্গিত মিলেছিল সেনা প্রধানের কথা থেকেও। जवाब कब देना, किस रूप में देना, यह तो सरकार अपनी रणनीति के तहत ये सब सारे फैसले करती है। कोई देश जब कुछ इस प्रकार के कोई कदम उठाता है तो कोई बहुत उसमें पहले से लोगों को बतलाकर अथवा कोई इसका संकेत देकर कुछ नहीं होता है। जो ये बलिदानी हमारे 2 सिपाहियों की है, ये व्यर्थ नहीं जाएगी। फ्यूचर प्लान फॉर कभी देती नहीं है, पहले प्लान जब एग्जीक्यूट हो जाता है उसके बाद दिया जाता है। ऐसा है कि इस तरह की कार्रवाई जब होती है
तो उसके लिए कुछ हम भी जवाबी कार्रवाई करते हैं। আর মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সেনাবাহিনী দেশকে জানিয়ে দিল বদলা নেওয়া হয়ে গিয়েছে। প্রমাণ হিসেবে পেশ করা হলো পাক চৌকি ধ্বংসে এই ফুটেজ। এবিপি আনন্দ। আমি জ্যোতির্ময় বাবুর কাছে যাব। জ্যোতির্ময় বাবু, কূটনীতির দিক থেকে যদি দেখি, পাকিস্তান ইতিমধ্যেই জেনারেল রায়চৌধুরী সম্পূর্ণ সঠিক বলেছেন যে সমস্ত ইঙ্গিত হচ্ছে ডিনাইয়ালের, যে এইরকম কোনো ঘটনাই ঘটেনি। ভিডিও প্রকাশ কিন্তু প্রমাণের দিক থেকে অত্যন্ত স্ট্রং একটা প্রুফ। কোনোভাবে পাকিস্তান এটাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে তারা আক্রান্ত এই বিজ্ঞাপন বুকে নিয়ে? হ্যাঁ, এবং একটা কথা বলে রাখি, ডন ওদের যে রিলায়েবল নিউজ পেপার, একদম তাতে কিন্তু বলছে, আজকেই বেরিয়েছে, যে হেভিলি ডক্টরড ভিডিও দেখানো হয়েছে। আচ্ছা, ভিডিও নিয়ে ওদের ন্যাচারালি ওরা আপত্তি জানাবে, নানা রকম খুদ বার করবার চেষ্টা করবে। ইন্টারন্যাশনালাইজ করার এটা একটা খুব ভালো মৌকা পাকিস্তানের, কারণ এবার কাশ্মীর প্রবলেম পাকিস্তান চিরকালই ইন্টারন্যাশনালাইজ করতে চেয়েছে, ইন্ডিয়া চেয়েছে না, এটা বাইল্যাটারাল, এখানে তৃতীয় কোনো এন্টিটি আসবে না। এটাকে এখন বাড়িয়ে দিয়ে যদি ইন্ডিয়ার একটা ডায়লেমা এখানে ফেস করতে হবে, যদিও মিলিটারিলি আমরা ওদের ডাবল, ইনফ্যাক্ট বেশি, ডাবলেরও বেশি ওদের, আমাদের সেনাবাহিনী বা এয়ারক্রাফট ইত্যাদি, কিন্তু স্টিল যে প্রবলেমটা কূটনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে এগিয়ে আসছে সেটা হচ্ছে যে পাকিস্তান এটাকে চেষ্টা করতেই পারে আবার ইন্টারন্যাশনালাইজ করতে, ইউএনএ নিয়ে যেতে, সেখানে তার বন্ধু চায়না রয়েছে। এখানে কিন্তু ইন্ডিয়ার এইখানে একটা মুশকিলে পড়তে পারে, এবং আইসিজেতে নিয়ে গেলে আবার পাকিস্তান সেই একই গ্রাউন্ডে, যে গ্রাউন্ডে যাদবের ব্যাপার, পাকিস্তান বলতে পারে আইসিজে মুভ করছি আমরা, ইন্ডিয়া এই করেছে সেই করেছে। কাজেই সেদিক থেকে ইন্ডিয়াকে খুব সাবধানে পা ফেলে চলতে হবে। তবে মেরে দিয়েছে ইন্ডিয়া, দিস ইজ ভেরি গুড। মেরে দিয়ে তারপরে হ্যাঁ এটা বোধহয় ভুল হয়েছে, অথবা না ওটা ওই করেছিল, এই কথাবার্তা চলুক, আগে মেরে দাও, পুলিশের যেটা আগে অ্যাকশন আর কি, আগে পিটিয়ে তারপরে কথাবার্তা। পাকিস্তান ইন্ডিয়াকে সবসময় ভয় দেখিয়েছে আফটার সিমলা। দিস ইস্যু ইজ বাইল্যাটারাল, কাশ্মীরটা কিন্তু আমরা ইন্টারন্যাশনালাইজও করতে পারি, আর ইন্ডিয়া একটুকে ডিফেন্সিভে করে দিয়েছে। সেকেন্ড ইস্যু পাকিস্তান রেজ করেছিল নিউক্লিয়ার মানে ক্যাপাবিলিটিস উপরে, এই দুটোই আমরা এখন ঠান্ডা করে দিয়েছি। সি, উই আর আ $2.5 ট্রিলিয়ন ইকোনমি। আমাদের কি প্রবলেম, 20,000 কোটি টাকা খরচা করে পাকিস্তান মিলিটেন্টসদের কিনে ওদের দেশেই ধ্বংস করাই। হোয়াট ওয়ে ইজ দ্য প্রবলেম? আর আমাদের দেশের ইকোনমির কোনো কষ্ট হবে না, উই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। আমাদের এখন এক্সটার্নাল যে সোর্সেস আছে ওরা আস্তে আস্তে ওরা অর্গানাইজ হচ্ছে, অ্যান্ড আই উইল নট বি সারপ্রাইজ যখন আমাদের সংস্থা লাইক এরা হয়তো আমাদের আসল কাজ করে দেবে। উই মে নট ইউজ দি আর্মড ফোর্সেস পাকিস্তানকে শাসন করার জন্য। আমি সব বুঝলাম, কিন্তু আমার যেটা বেসিক প্রশ্ন সেটা হচ্ছে এই ধরনের আঘাত পরবর্তীকালে ফলোড বাই একের পর এক প্রত্যাঘাত, পাল্টা আঘাত, সেই গতিটাকে রোধ করা যাবে? মানে আমি শুরুতেই যেখানে বলছিলাম যে এই সেক্টরগুলো থেকে ঠিক এই সময় বছরে প্রচুর অনুপ্রবেশকারী আসে, সেই স্রোতটা বন্ধ করা গেল না। তা আমরা কি হয়েছে প্রত্যেক বছর 1988 থেকে ইনফিল্ট্রেশন আরম্ভ হয়েছে, 1988 থেকে তারপরে ক্রস বর্ডার ব্যাট অ্যাকশন আরম্ভ হয়েছে, আমরা থামাতে পারিনি। ডিপ্লোমেসি ফেইলড টোটালি। অনলি ওয়ে না, নৌসেরায় যেটা হলো সেটা রাজৌরি বা পুঞ্চ সেক্টরে আটকাতে পারবে অন্তত ফর দ্য টাইমিং। কোনটা কি এই রিটালিয়েশন প্রবেশ? না, এলসি কে সিল করা ইম্পসিবল, মানে 790 কিলোমিটার। আমি ঠিক এই পয়েন্টেই আসতে চাইছিলাম, এলওসি কে সিল করা ইম্পসিবল। এই লাইন অফ কন্ট্রোল ধরে যে জওয়ানরা প্রতি মুহূর্তে দিবারাত্র, আমরা যখন ঘুমিয়েও থাকি নিশ্চিন্তে তখন পাহারা দেন, তাদের প্রতিদিনকার জীবনযাপনের সঙ্গে পরিচিত হতে চেয়েছিলাম আমরা। একেবারে গ্রাউন্ড জিরো থেকে এবিপি আনন্দের এই বিশেষ রিপোর্ট।
নিয়ন্ত্রণ রেখার এই ছবি আগে কেউ কখনো দেখেনি। এই সেই দেওয়াল যা এতদিন সকলের অদেখা ছিল। এই সেই জায়গা যেখান দিয়ে ঢুকে ভারতীয় জওয়ানদের সঙ্গে বর্বর আচরণ করে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম। আর এই সেই নালা যেখান দিয়ে ভারতে জঙ্গি ঢোকায় পাকিস্তান। এখনো পর্যন্ত কোনো সাংবাদিক যেখানে ক্যামেরা নিয়ে যেতে পারেননি সেখানেই পৌঁছেছে এবিপি আনন্দ, দেশকে দেখাতে যে আখনুর সেক্টরের সবচেয়ে সংবেদনশীল এই এলাকায় কিভাবে দিনরাত এক করে দেশ রক্ষা করে চলেছেন ভারতীয় জওয়ানরা। আখনুর সেক্টরের কেরি পোস্ট নিয়ন্ত্রণ রেখার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। এখানে ভুলের কোনো জায়গা নেই, কারণ এখানে ভুল মানেই মৃত্যু। 777 ওভার। এই সেই পাকিস্তানের চৌকি যার নিশানায় 24 ঘন্টা থাকতে হয় আমাদের জওয়ানদের। হামলা হলে যোগ্য জবাবও যায় এপার থেকে। इस वक्त हम एलओसी पर एफडीएल पर है। एलओसी यानी कि लाइन ऑफ कंट्रोल, नियंत्रण रेखा भारत और पाकिस्तान के बीच में। अभी तक आपने जितनी भी सीमा देखी होगी भारत पाकिस्तान के बीच में, वो फेंस की दूसरी तरफ यानी भारत का इलाका देखा होगा, लेकिन आज हम आपको पहली बार दिखा रहे हैं एफडीएल, फॉरवर्ड डिफेंस लोकेशन, जो कि फेंस के दूसरी तरफ का इलाका होता है। दरअसल ये इलाका हमारा ही होता है, 100-150 मीटर तक का पूरा इलाका। मुंह तोड़ जवाब पाकिस्तान को ऐसा दिया जाता है कि वो कई दिन तक सीधा नहीं होता है। फिर अगर पाकिस्तान उधर से 2 बम मारेगा तो इधर से 5 मारते हैं। পাহাড় জঙ্গল ঘেরা এই জায়গায় শত্রুর ওপর নজর রাখা খুবই মুশকিল, আর এরই ফায়দা তোলে পাকিস্তানের ব্যাট। অনেকেই হয়তো ভাবেন কেন ব্যাটকে জবাব দিতে পারেন না আমাদের জওয়ানরা, কিন্তু এই ছবি দেখলেই বুঝবেন দিনের বেলাতেই এখানে হামলা রোখা কতটা কঠিন, আর রাতে তো কয়েক গুণ বেড়ে যায় চোরাগোপ্তা হামলার আশঙ্কা। ফরওয়ার্ড ডিফেন্স लोकेशनের এই ঘন জঙ্গল থেকে গুলি চালায় ব্যাট। यहाँ पर इन्हीं घने जंगलों में जो बॉर्डर एक्शन टीम के जो जवान होते हैं पाकिस्तानी आर्मी के या फिर जो टेररिस्ट हैं, आतंकी हैं, वो छिपे रहते हैं और घात लगाकर हमला कर देते हैं। জঙ্গি ঢোকার সময় এই চৌকি থেকেই কভার ফায়ারিং করে পাক সেনা। ভারতীয় বাহিনী যখন জবাব দিতে ব্যস্ত থাকে তখন এই নালা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। 777 ওভার। পাকিস্তানের বাহিনীর ওপর কড়া নজর রাখার জন্য এত উঁচুতে এই বাংকার তৈরি করা হয়েছে। দেখুন কোন প্রতিকূল পরিস্থিতিতে থাকতে হয় আমাদের জওয়ানদের। अभी हाल में जो वीडियो आया था उसमें इसी तरह की बंकर को उड़ाया था भारत की सेना ने, और इस वक्त हम लोग जो हैं वो भारतीय सेना की अग्रिम चौकी में है, बंकर में है। यहाँ पर हमारे जो जवान हैं वो हमेशा यहाँ पर तैनात रहते हैं। नाइट साइड और डे साइड, दिन में डे साइड का इस्तेमाल, रात में नाइट साइड का इस्तेमाल, HSTI का इस्तेमाल कंटिन्यू हमें आगे के एरिया को डायरेक्शन में रखना पड़ता है, नहीं तो यहाँ पे कोई भी आ सकता है और कोई कह नहीं सकते कब कहाँ से कौन आ जाए। বাংকার থেকেই টহলদারির দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেন এক জওয়ান। काफी हार्ड होता है यहाँ पे निगरानी रखना, कि आगे काफी जंगल है, जंगल के अंदर देखना बहुत ही मुश्किल होता है। फिर भी हम काफी निगाह रखते हुए अपनी फेंस की निगरानी करते हैं कि कोई भी मिलिटेंस या किसी भी तरह की आतंकवादी गतिविधि इस फेंस के जरिए हमारे पास तक ना पहुंचे। নিয়ন্ত্রণ রেখায় কাঁটাতার যেমন রয়েছে তেমন একটি অংশে রয়েছে এই পাথরের মোটা দেওয়ালও, কিন্তু কেন? दरअसल एलओसी पर कई इलाके ऐसे हैं जो सीधे पाकिस्तान की रेंज में आते हैं। इस वक्त हम अखनूर में जहां पर केरी में है, वहां पर सामने जो दिखाई देते हैं वो दरअसल पाकिस्तान का पोस्ट उधर सामने है, उस वाले इलाके में है, और वहां से जो हमारे जो जवान हैं, सैनिक हैं, उनकी मूवमेंट यहां से आते हैं तो साफ दिखाई देती थी। तरह की एक लंबी दीवार यहाँ पर जो है एलओसी पर बनाई गई है, और वो इसीलिए बनाई गई है ताकि हमारे जो सैनिक हैं, उनके जो काफिले आते हैं, गाड़ियां आती हैं, उनका मूवमेंट पता ना चल पाए। অনুপ্রবেশ রুখতে প্রযুক্তির ব্যবহারও বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী। दिन में तो यहाँ पर हमारे जवान जो है निगरानी रख सकते हैं, रात में दिक्कत आती थी क्योंकि रात में जो है घुसपैठ करने की कोशिश करते थे, इसीलिए पूरी जो हमारी जो एलओसी है, जो फेंसिंग है, वहां पर इस तरह की लाइट्स लगाई गई हैं। এরকম জায়গাতেই 24 ঘন্টা মোতায়েন রয়েছে ভারতীয় সেনা, দেশকে বাঁচাতে, আমাদের বাঁচাতে, প্রতি পদে যেখানে মৃত্যুর হাতছানি। পাকিস্তানি ঘাতক বাহিনী তো রয়েছে, যে কোনো মুহূর্তে জঙ্গলের আড়াল থেকে কোনো বন্য পশুরও হামলা হতে পারে। এবিপি আনন্দ।
পাক সেনা চৌকিতে পরপর 12 বার গোলা বর্ষণ, 20 থেকে 25 জন একদিকে পাক সেনা, সঙ্গে জঙ্গি সহ মৃত্যুর সম্ভাবনা। কিন্তু কেন এই হানা জরুরি ছিল, কেন বার্তা তার দেয়া অত্যন্ত প্রয়োজনীয় ছিল, দেখুন ভারতীয় সেনার সপক্ষে যুক্তি। পাকিস্তানের সেনা বাংকার উড়িয়ে দিল ভারতীয় সেনা, এক নয় একাধিক। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল, কারণ সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে লাগাতার রক্ত ঝরিয়ে চলেছে পাকিস্তান। কখনো ভারতীয় সেনার মাথা কেটে নিয়ে গিয়েছে, কখনো শেলিং করে নিরীহ ভারতীয় নাগরিকদের হত্যা করেছে। 2003-এ ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছিল তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সাম্প্রতিককালে একাধিকবার সীমান্তে গুলি ও মর্টার ছুড়েছে পাক রেঞ্জার্স। সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে এখনো পর্যন্ত পাক সেনার হামলায় কমপক্ষে 30 জন ভারতীয়র মৃত্যু হয়েছে, এর মধ্যে 17 জন সেনা। সূত্রের খবর, মের শুরুর দিক পর্যন্ত 190 কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমান্তে 186 বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। পাশাপাশি প্রায় 500 কিলোমিটার লম্বা নিয়ন্ত্রণ রেখায় 104 বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। এর ফলে সীমান্তবর্তী বহু ভারতীয় গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। রাত বিরেতে বাড়ির ছাদে এসে পড়েছে মর্টার। একাধিক নিরীহ নাগরিকেরও মৃত্যু হয়েছে। এর পাশাপাশি পাক সেনার বিশেষ বাহিনী ব্যাটের চোরাগোপ্তা হামলা তো রয়েইছে। 1 মে নিয়ন্ত্রণ রেখা বরাবর অতর্কিত হামলা চালিয়ে এক ভারতীয় জওয়ান এবং এক বিএসএফ জওয়ানের মুন্ডচ্ছেদ করে চলে যায় পাক সেনা। 2 দিন আগেই পাক জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে 3 ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে দেশ জুড়ে ক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তান আর কত জওয়ানের রক্ত ঝরালে তাদের বিরুদ্ধে মোক্ষম ব্যবস্থা নেওয়া হবে, এই প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছিল। এই প্রেক্ষাপটে পাকিস্তানের বাংকার ধ্বংসের এই ফুটেজ প্রকাশ করল ভারতীয় সেনা। हर भारतीय नागरिक को जो मैसेज समझ में आता है वही है, ये हमारे लिए गौरवमय बात है। भारतीय सेना विश्व की सर्वश्रेष्ठ सेनाओं में से एक है। बीजेपीर शरीक शिवसेना अवश्य एके मोक्षम जवाब बोले मने करते राजी नয়। पाकिस्तान जैसा देश ऐसी छोटी मोटी कार्रवाई से बाज नहीं आएगा। पाकिस्तान हमारे लिए एक जिंदगी भर का सरदर्द है, उनका सर काटो और हमारा दर्द खत्म करो। कांग्रेस सेनाबाहिनीर प्रशंसा करছে, কিন্তু মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগছে। सवाल ये है कि सेना तो इतनी बहादुरी से काम कर रही है, वीर गति को देते हुए भी घबराती नहीं, भारत मां की जय बोलते हुए अपने जज्बे से लड़ रही है, पर देश की सरकार कहां है? अब जागेगी मोदी सरकार और कब कार्रवाई करेगी, अंतर्राष्ट्रीय स्तर पर इतना दबाव डालेगी कि पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर के उग्रवादी कैंप खत्म हो। सेनाबाहिनीर এই পদক্ষেপে খুশি শহীদ সেনা জওয়ানের পরিবারও। भारत के जो जवान हैं, सैनिक हैं, जो पाकिस्तान के बरखिलाफ कार्रवाई किए हैं, ये बहुत ही सराहनीय बात है, बहुत ही अच्छे काम हुआ है। भारतीय सेना ने हम पाकिस्तानियों के बंकर को नष्ट किया, हमें उस पर गर्व है। अगर ऐसे ही सरकार सख्त से सख्त कदम उठाए तो अच्छी बात है। যদিও পাকিস্তান প্রত্যাশিতভাবেই ভারতের হামলার কথা অস্বীকার করেছে। পাক সেনাবাহিনীর দাবি, নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের পোস্ট ধ্বংস করা হয়েছে বলে ভারত যে দাবি করছে তা মিথ্যে। যদিও ছবিই বলে দিচ্ছে আসল সত্যিটা কি। এবিপি আনন্দ। ওমপ্রকাশ মিশ্রের কাছে আসবো। কোনো সন্দেহ নেই যে 2রা মে যখন ভারতীয় জওয়ানদের মুন্ডচ্ছেদের মতো নৃশংস ঘটনা সামনে এলো, একটা দেশ জুড়ে ভাবাবেগ ছিল এর একটা পাল্টা দিতে হবে, এবং 9 তারিখের এই ঘটনা বলা হচ্ছে। ওমপ্রকাশ, কোনো সন্দেহ নেই যে সার্জিক্যাল স্ট্রাইকের পরেও যেরকম একটা জাতীয়তাবাদী ভাবাবেগের জন্ম হয়, সেখানে কিন্তু একটা আমরা চাই বা না চাই, মানি বা না মানি, তার একটা রাজনৈতিক ফায়দাও থাকে। কোনো সন্দেহ নেই যে সেটা এই মুহূর্তে শাসক বিজেপির পক্ষেই যাবে, এবং বিরোধীরা এই মুহূর্তে যদি উল্টো সুর গান, সাথেও কোণঠাসা হওয়ার সম্ভাবনা থাকে। কংগ্রেসের অবস্থানটা আজকের এই 24 মিনিটের ফুটেজের পরিপ্রেক্ষিতে আমি জানতে চাই। শুনুন, রাজনীতির বিষয়ই না, জাতীয় নিরাপত্তা সমস্ত রাজনৈতিক দলের কাছে আশু একটা কর্তব্য, দায়িত্ব, এবং এই দৃষ্টিভঙ্গি জাতীয় কংগ্রেসকেও প্রভাবিত করে। এই দৃষ্টিভঙ্গি আমরা মনে করি যে বিজেপি সরকারকেও প্রভাবিত করে। এই নিয়ে আর কি কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। সেপ্টেম্বর মাসে সার্জিক্যাল স্ট্রাইকের পর তো সেই মনোভাব থাকে। সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, আর্মি বলেছেন, সরকার সেটা সমর্থন করেছে। অনেক প্রশ্ন ছিল,
কিন্তু সার্বিকভাবে সবাই আমরা মনে করি যে আমাদের আর্মি উচিত জবাব দিচ্ছে, দেওয়ার চেষ্টা করেছে। কংগ্রেস সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছে, সরকারকে জানাচ্ছে। কারণ আছে, কারণটা হচ্ছে এই যে পাঠানকোটে হামলা হলো, ঠিক আছে, সেখানে আইএসআই এসে তারা ইনভেস্টিগেট করেছিল। আমি শুধু সুমন দুটো কথা বলছি যে 2014-তে মোদী সরকার এসছে, আজকে 3 বছর হয়েছে, আর তার আগের 3 বছর 2011 থেকে 2014 কম্পেয়ার করো, 2014 থেকে 2017 কম্পেয়ার করো। এক, আজকে সার্জিক্যাল স্ট্রাইক যেটা সেপ্টেম্বরে হয়েছে তার থেকে 8 মাস 9 মাস হয়ে গেল, সেই সার্জিক্যাল স্ট্রাইকের 8 মাস 9 মাস আগেরটা কম্পেয়ার করো আর বর্তমানটা কম্পেয়ার করো, পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। সরকার কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, পাকিস্তানের সম্পর্কে কোনো স্পষ্ট নীতি গ্রহণ করতে পারছে না। আনফর্চুনেটলি হলেও অসুবিধা অনেকগুলি আছে, কংগ্রেস সরকারের কাছেও ছিল। দেশে তো কংগ্রেসের মাত্র 6 জন প্রধানমন্ত্রী, সেনাধ্যক্ষ বলছেন হাত বাঁধা ছিল এতদিন, এখন খোলা হয়েছে। সেটা উনি, আমি আনফর্চুনেটলি বলছি যে উনি এটা ভুল বলছেন। তার কারণটা হচ্ছে উনি প্রাক্তন সেনাধ্যক্ষ, ওনার পক্ষে কিন্তু, আর আমিও কিন্তু ন্যাশনাল সিকিউরিটি বোর্ডের মেম্বার ছিলাম প্রাইম মিনিস্টারের, ওনার পক্ষে অপারেশনাল ডিটেলসটা জানা সম্ভবপর নয়। ওনাকে ব্যক্তিগতভাবে আমি শ্রদ্ধা করি, সেটা অন্য বিষয়, উনি এটা বলতে পারবেন না। উনি কিন্তু আর একটা কথাও বলেছেন যে এটা মনে হচ্ছে, তো এটা আমাদের আর্মি বলছে, আমরা অ্যাকসেপ্ট করব, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে এই কম্প্যারিজনের জায়গাটা আসতে হবে। আজকে পাকিস্তান কি আইসোলেটেড হয়েছে? আজকে কি আমরা সমুচিত জবাব সবসময় দিতে পারছি? চেষ্টা করছি, সেনাবাহিনী এটা করেছেন, আমরা সাধুবাদ জানাই। আমরা আরও, আমি এটা বলবো, টু লিটিল টু লেট, নেভারদিলেস হয়েছে, আরও এগিয়ে যাক ভারতবর্ষের সেনা। আর আমাদের যেটা জায়গা, আমাদের যেটা আন্তর্জাতিক অবস্থান, পাকিস্তানের নীতি আরও সুদৃঢ় হোক। তাতে যদি মোদী সরকারের জনপ্রিয়তা বাড়ে, ভোট বাড়ে, তাতে তো কোনো অসুবিধা নেই। আমি আমার কোনো স্বরূপবাবু, আমি কোট আনকোট ওম প্রকাশ মিশ্র, মোদী সরকার কিং কর্তব্য বিমূঢ়। দেখুন, যারা কাশ্মীর সমস্যার স্রষ্টা, যারা দীর্ঘ 10 বছর নীরবে আমাদের সেনা অপমানিত হয়েছে এবং নীরবে সরকার চালিয়েছে, আমাদের সেনাবাহিনীর মানুষজন যা বলছে আমরা নতমস্তকে মেনে নিচ্ছি যে আমাদের সরকার সেনাবাহিনীর হাত খুলে দিয়েছে। সেটা সেনাবাহিনীর জেনারেল বলছেন, সেনাবাহিনীর প্রাক্তন জেনারেল বলছেন, প্রাক্তন ব্রিগেডিয়ার বলছেন, নিভৃতে সেনাবাহিনীর প্রত্যেকটি সৈনিক বলছেন। তাই কংগ্রেসের রাজনৈতিক বক্তব্যের উপর আমাদের এখানে কোনো বক্তব্যই রাখার গুরুত্বের দরকার নেই। আমরা সেনাবাহিনী যেটা বলছেন সেটাকে নতমস্তকে মেনে নিয়েছি। মোদী সরকারের জামানায় 2 বার পাকিস্তানে স্পর্ধা দেখিয়েছে, আমরা 2 বার তার উত্তর দিয়েছি। আমরা 171 বার সংঘর্ষ বিরোধী করেছি। আমি কারুর সময় বলিনি, তোমরা রিপোর্টে দেখাচ্ছ 171 বার। আমি ডেটাটা বলে দিচ্ছি, রাজনীতি ছাড়া। সেটা হচ্ছে শুধু চলতি বছর এই নৌসেরা সেক্টরে 2017 71 বার পাকিস্তান সংঘর্ষ বিরতি সিজফায়ার। আমি যে দুবারের কারণ বলছি সেটা বলতে দেবার আগে বলুন, যদি উত্তর চলে আসে মুশকিল। 2 বার শিরোচ্ছেদের ঘটনা ঘটেছে, 2 বার, সেই 2 বারই উত্তর দেওয়া আছেন। এই যে লাইন অফ কন্ট্রোলের দুপাশে গোলাগুলি চিরন্তন কংগ্রেসের সময় চলেছে, এখনো চলছে। আমি 2 বার বলছি শিরোচ্ছেদের ঘটনা এবং 2 বার মোক্ষম জবাব দেওয়া হয়েছে। কেমন নীতি যে শিরোচ্ছেদ হলেই মোক্ষম জবাব দেওয়া হবে আর 30 জন সেনার মৃত্যু? না, তার জন্য না, যেভাবে সেনাবাহিনীর হাতকে বেঁধে রাখা হয়েছিল সেই জায়গা থেকে সেনাবাহিনীকে বিমুক্ত করে সমুচিত জবাব দেওয়ার যে অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকার সেনাবাহিনীর অনেক দিন ধরে চাইছিল এবং মোদী সরকার সেই পলিটিক্যাল উইল দেখিয়েছে। এর জন্য মোদী সরকার ধন্যবাদ আর্ঘ। কংগ্রেস এই কাশ্মীর সমস্যার স্রষ্টা এবং এটার পৃষ্ঠপোষকতা করেছে দীর্ঘদিন ধরে সফট প্যাডলিং করে। ভারতবর্ষের আজকের যে কাশ্মীর নিয়ে যে দুর্গতির জায়গায় দাঁড়িয়ে আছে তার প্রধান দায়ী। আচ্ছা, শেষ একটাই কথা বলে শেষ করছি। ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে কংগ্রেস থেকে যেটা বলা হয়েছে আমরা একমত। ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে কোনো পলিটিক্যাল বিতর্ক আমরা কংগ্রেসের সঙ্গে চাই না। কংগ্রেস সেখানে, আমরাও যখন কংগ্রেস
বাংলাদেশ পড়ে গেছে, আমাদের অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছে, দুর্গার সঙ্গে তুলনা করেছেন। তাই জন্য কোনো কংগ্রেসের সঙ্গে ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে কংগ্রেস কেন, কোনো বিরোধী দল কারোর সঙ্গে আমরা কোনো এই নিয়ে বিতর্ক চাই না, কিন্তু যেটা কাশ্মীর সমস্যা নিয়ে কথা হয়েছে আমি ততটুকু উত্তর দিলাম। আমি ছোট্ট করে দুটো কথা বলে দিই, বারবার করে এটা আসছে যে বর্তমান সরকার সেনার হাতে প্রচুর ক্ষমতা দিয়েছে, ডিসেন্ট্রালাইজড। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, আর প্রত্যেককেই বলছি, এবং যারা বিভিন্ন রকমভাবে নাকি সেনার সঙ্গে যুক্ত, মিলিটারি অপারেশনের কোড, পারমিশন, হেডকোয়ার্টারের সঙ্গে ইন্টিগ্রেটেড কমান্ডের পারমিশনের কনটেক্সটের রিলেশনশিপে গত 14 বছরে কোনো পরিবর্তন হয়নি। এটা তোমরা করে নিও। ঠিক। সেকেন্ড একটা কথা বলবো, এটা কাশ্মীরকে ঘিরে একটা সবসময় একটা সমস্যা, কিন্তু বর্তমানে কি ভয়ঙ্কর অব্যবস্থা। আজকে সরকারি দলের প্রতিনিধিরা, মন্ত্রী, সাংসদরা বলছেন, যশবন্ত সিং বলছেন যে কাশ্মীর আজকে প্রায় হাত থেকে বেরিয়ে গেল। কিন্তু কাশ্মীর যত অশান্ত হচ্ছে, আনফর্চুনেটলি বিজেপি মনে করছে তাদের ভালো, কাশ্মীরের পোলারাইজেশন করে দেশের অন্যত্র তারা মনে করছে যে তারা ভোট ব্যাংক বৃদ্ধি করবে, সেটা ঠিক হবে না। ভ্যালিতে যে প্রবলেমটা হচ্ছে, ইট হ্যাজ বিন ওভারস্টেটেড বাই দ্য মিডিয়া। I will qualify. Yes. আমার তো মনে হয় ভারতীয় সংবাদ মাধ্যম যে ভূমিকা পালন করেছে ঐতিহাসিকভাবে রেসপন্সিবল। Let me qualify my statement. JNK-তে 22টা ডিস্ট্রিক্ট আছে, 5 of them are violence prone, যেটা সবকিছু হচ্ছে ভ্যালি। None of them is close to the LOC. সব শ্রীনগরে আশেপাশে, সাউথ কাশ্মীরে এই জায়গায় এখনো সব ভায়োলেন্স হচ্ছে। কি হচ্ছে? পাথর মারা হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। শ্রীনগর বাই ইলেকশনে 15 দিন আগে 7% ভোট পড়েছে। আপনি বলছেন যে মিডিয়ার, মানে আমি বলছি রেসপন্সিবল ভূমিকা পালন করছে ভারতীয় মিডিয়া। the question is সিচুয়েশনটা কেন 42 থেকে 45% ভোট পড়তো? আরে সিচুয়েশনটা সব সময় ভোলাটাইল, আরো ডিটোরিয়েট করেছে কেন সেটাই উপর। আমি গদাধর বাবুর কাছে যাব, গদাধর চট্টোপাধ্যায়। তার আগে দ্রুত আপনাদের দেখাবো আজকে মেজর গগৈ, যাকে নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে যিনি ছিলেন, আজকে এই ভিডিও প্রকাশের প্রায় 3 ঘন্টা পর তিনি মুখ খুলেছেন এবং গোটা ঘটনা, তার ভার্সন কি দেশের মানুষের সামনে রেখেছেন। দেখুন কি সেটা। সেনাবাহিনীর জিপের বনেটের সামনে বাঁধা এক তরুণ, স্নিকার পরা পা দুটি লম্বা করে সামনের দিকে ছড়ানো, বুকের ওপরে পিন দিয়ে সাদা কাগজে লেখা একটি বাক্য, পত্থরবাজোं का यही हाल होगा। 9 এপ্রিল শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ফারুক আহমেদ দার নামে ওই যুবককে মানব ঢাল হিসেবে জিপের সামনে বেঁধে ঘুরিয়েছিল রাষ্ট্রীয় রাইফেলস। গোটা দেশে ভাইরাল হয় এই ভিডিও। এই ছবি বিতর্কের ঝড় তোলে গোটা দেশে। জানা যায় পাথর ছোঁড়া রুখতেই এই কৌশল নিয়েছিল ভারতীয় সেনা। কিন্তু একজন মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করাটা কি আদৌ মানায় ভারতীয় সেনাবাহিনীকে? প্রশ্ন ওঠে নানা মহলে। উল্টো দিকে পাথর ছোড়া রুখতে সেনার এই অভিনব পন্থার পক্ষেও সওয়াল করেন অনেকে। এই প্রেক্ষাপটেই সামনে এলেন সেই ব্যক্তি যার মাথা থেকে বেরিয়েছিল এই বুদ্ধি। তিনি ভারতীয় সেনার মেজর নীতিন লিতুল গগৈ। মঙ্গলবার সাংবাদিকদের সামনে এসে 9 তারিখ মানব ঢাল ব্যবহারের নেপথ্যে নিজের যুক্তি দিলেন তিনি। These things I have only done to save the local people. Had it been I have fired there would be more than 12 casualties, which I have not done. But with this idea, I have saved many people's life. কাশ্মীরি যুবককে মানব ঢাল হিসেবে ব্যবহার করার এই দৃশ্য দেখে অনেকের মতোই সমালোচনায় সরব হয়েছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এইচ.এস. পানাগ। 71-এর যুদ্ধের এই বীর সেনানী বলেছিলেন, ফারুক আহমেদ দারকে জিপে বেঁধে নিয়ে যাওয়ার এই ছবি সেনাবাহিনীকে সব সময় তাড়া করে বেড়াবে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তারা যে এমনটা মনে করেন না, তা তখনই পরিষ্কার হয়ে যায় যখন মেজর নীতিন লিতুল গগৈকে পুরস্কৃত করে ভারতীয় সেনাবাহিনী। সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য তাকে সম্মানিত করেন খোদ সেনাপ্রধান বিপিন রাওয়াত। এরপরই মঙ্গলবার যেদিন পাকিস্তানের বাংকার গুড়িয়ে দেওয়ার ফুটেজ সামনে আনল সেনাবাহিনী, সেই একই দিনে মেজর লিতুল গগৈও সাংবাদিকদের সামনে এলেন। 1200 people have surrounded them in Utligam polling station and they were trying to burn down the polling station by hurling petrol bombs. ইতিমধ্যেই মানব ঢাল নিয়ে বিতর্ক কম হয়নি। সম্প্রতি বুকার জয়ী লেখিকা অরুন্ধতী রায় বলেন, কাশ্মীরে সেনা জওয়ানের সংখ্যা 7 লাখ থেকে বাড়িয়ে 70 লাখ করা হলেও কাশ্মীরিদের আন্দোলনকে কেন্দ্রীয় সরকার দমাতে পারবে না।
তাকে পাল্টা কটাক্ষ করে বিজেপি সাংসদ তথা অভিনেতা পরেশ রাওয়াল বলেন, যারা পাথর ছোড়ে তাদের বদলে অরুন্ধতী রায়কে আর্মি জিপের সামনে বেঁধে ঘোরানো হোক। এই বিতর্কের মধ্যেই সামনে এসে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন মেজর গগৈ। এবিপি আনন্দ। আমি নৌসেরা নিয়ে গদাধর চট্টোপাধ্যায়ের কাছে যাব। গদাধর বাবু, আমি পরিষ্কার আবার আমার প্রশ্ন রিপিট করছি যে সার্জিক্যাল স্ট্রাইকের পর আজ অবধি পাক হানায় 30 জন ভারতীয় মৃত্যু হয়েছে, 17 জন বীর সেনানী এবং বাকিরা সাধারণ মানুষ। বসতি ছেড়ে চলে যেতে হয়েছে এবং সীমান্তবর্তী আপনি জানেন ওই গ্রামগুলো থেকে কার্যত একাধিক গ্রাম খালি করে দিতে হয়েছে। এই নৌসেরা সেক্টরে শুধু 2017, এটা সবে মে মাস, তার ভেতরে সিজফায়ার ভায়োলেশন পাকিস্তান করেছে 71 বার। আজকের এই ভারতের পাল্টা হানা, জবাব, কড়া জবাব যাই বলি না কেন, সেটা এই ধারাবাহিকভাবে যে প্রবাহ চলছে, হিংসার স্রোত চলছে পাকিস্তানের দিক থেকে, তাতে কোনো বাধা আসতে পারবে? স্ট্র্যাটেজি হিসেবে আজকের এই যে ফুটেজটা প্রকাশ করা হলো 24 সেকেন্ডের, কতটা স্ট্রং? এরকম ফুটেজ আগেও অনেক প্রকাশিত হয়েছে, আপনারা তো জানেন না। সেনাবাহিনীর তরফে অফিসিয়ালি করেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে, আমি জানি, পোস্টেড ইন দিস। ওকে, এগুলো কিন্তু নতুন নয়, কিন্তু এবার আর্মি করেছে। আর্মি দেখিয়েছে যে এই অ্যাকশনগুলো কিন্তু আগেও দেখানো হয়েছে বিভিন্ন অ্যাম্বাসি। এটা কিন্তু নতুন কিছু নয়, আমরা এটাকে বলি আমাদের ইন্টেলিজেন্সের ভাষায় সাইড ওয়ার। এটা অ্যাম্বাসি লেভেলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে দেখানো হয়। আমি নিজে অনেক জার্নালিস্টকে হেল্প করেছি এটা ছবি তোলার জন্য, জানি। এই যে জিনিসটা বলছেন, এই যে হয়েছে এটা কিন্তু আমাদের ইনফিলট্রেশনে কোনো হেল্প করবে, বন্ধ করার মানে কাউন্টার অফেন্সিভ হিসেবে খুব একটা কাজ করবেন না। আচ্ছা, এটা কিন্তু আমাদের ইনফিলট্রেশনে কোনো হেল্প করবে, বন্ধ করার মানে কাউন্টার অফেন্সিভ হিসেবে খুব একটা কাজ করবেন না। আচ্ছা, তার কারণ হচ্ছে এই রাম ভিলেজে কথা বলছেন, কারণ আমার এই জায়গাটা পুরো ঘোড়া, পায়ে ঘুরেছি, পুরো এরিয়াটায় ঘোড়া। সুতরাং এই রাম ভিলেজ যদি দেখেন আপনি, রামের এবং তার পাশে কেরি জায়গাটা আপনাদের দেখিয়েছেন, কেরিতেই প্রথম মিলিটেন্ট ধরা পড়ে। যখন ফিরে আসে, কারণ দুটো সেক্টর আলাদা আলাদা দেখছি, একটা হচ্ছে জম্মু সেক্টর, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, আমি ভ্যালিটা ছেড়ে দিচ্ছি কারণ ওটা কোপারা ফোপারা আসতে হবে, কিন্তু এই সেক্টরে কেরিতেই প্রথম ধরা পড়ে। ফার্স্ট ব্যাচ অফ ট্রেনিং যখন 1988-এ যারা আসে ট্রেনিং নিয়ে ধরা পড়ে কেরিতে, এবং কেরিতে আমি নিজে অপারেশন করেছি, কেরির পজিশন আমি জানি। নৌসেরা কেরি বেল্ট যদি বলেন, এখানে আমাদের 6 মাহার আছে, 6 মাহার রেজিমেন্ট, তারপরে আছে আমাদের গোর্খা রেজিমেন্ট। এই যে টেরাইনটা দেখেন, জল যে এমন একটা অবস্থা হয়েছে ওইগুলো, এবং এখানে সবথেকে ক্ষতিকারক জিনিস হচ্ছে সেটা হচ্ছে গাইডস। এই গাইডসগুলো হচ্ছে আর একটা জিনিস আপনাকে বলে দিই, যে এই গাইডসের মধ্যে অনেক হিন্দু পাবেন আপনি। এই যে বেল্টের মধ্যে দেখবেন শুধু যে মুসলিম পপুলেশন তা নয়, অনেক হিন্দু আছে, কারণ এই বেল্টটা এরা গাইডসের কাজ করে। সুতরাং এই গাইডগুলো জানে যে কোন জায়গায় কীভাবে আসতে হবে ওখান থেকে, ওরা কিন্তু আর্মি ওদের লঞ্চ করে দেয়, কিন্তু নিয়ে আসে গাইডগুলো। আরেকটা জিনিস হচ্ছে যেটা নিয়ে আপনি সকালে আলোচনা করছিলেন, সেটা হচ্ছে আমরা এটা রক্ষা করতে পারছি। হোয়াট ইজ দ্য ফেলিওর? এক্স্যাক্টলি, ফেলিওরটা হচ্ছে এইখানে এই এরিয়াগুলো যদি গ্রামগুলো যান, এখানে নাম্বারদার বলে, আমরা যাকে ভিলেজ হেড বলি, ওদের ভাষায় লোকের ভাষায় নাম্বারদার বলে। ওরা নাম্বারদারদের, হ্যাঁ, গ্রামের মোড়ল যেগুলো, দে আর ভেরি ভেরি ইনফরমেটিভ। আমরা যে চেনে কাজ করতাম, নাম্বারদার চেন। আরেকটা হচ্ছে এদের মধ্যে এই যে প্রোপাগান্ডা, যেটি বলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুব একটা বেশি নিয়েছে বলে আমার মনে হয় না, কারণ এখানে গুজর কমিউনিটি পাবেন বেশিরভাগই, আবার সেই কমিউনিকেশন গ্যাপ, হ্যাঁ কমিউনিকেশন গ্যাপ আছে। আরেকটা হচ্ছে যে এদের একটা এই যে এখানে দেখবেন এই যে লামের যে বলছেন, লামের পাশে আছে কিন্তু ব্রিগেড হেডকোয়ার্টার, নৌসারা ব্রিগেড হেডকোয়ার্টার কাছেই, কাছাকাছি কয়েক কিলোমিটার দূরেই। এইটা আর বালাকোট, এই দুটো যদি দেখেন, অপোজিট হচ্ছে আপনার কোটলিন পিওকে, যেখান থেকে আসছে ওরা খবরগুলো আসে, যেটা কনসেন্ট্রেশন করছে, কিন্তু কবে আসবে কীভাবে আসবে জানা খুব মুশকিল। আমি একটা অংশ আপনার রিপিট করতে চাই, সেটা হচ্ছে কনফিডেন্স অফ দ্য পিপল। সেটা কোথাও ভারতীয় সেনাবাহিনী আপনি বলছেন ল্যাক করছে, মানে এই টেবিলে ছিল যে পাথর ছোঁড়া, মাত্র 7% ভোট পড়া, একটা কোথাও কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে। স্কুলের বাচ্চারা আর কি পাথর ছোঁড়া একটা, এই যে ধরুন আমাদের যে ইন্ডিয়ান, আমরা যে ভারতীয়, যে এই জিনিসটাকে সেন্সটাকে আমরা ইমবাইব করতে পারি অনেক জায়গাতে, অনেক জায়গাতে আমরা ইমবাইব করতে পারিনি। ইট ইজ দ্য ফেলিওর অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। One small observation. In Poonch,
90% লোকেরা হচ্ছে মুসলিমস, হ্যাঁ, দে আর প্রো ইন্ডিয়া। ওইখানে টেররিস্টরা কোনোদিন এসে বেস বানাতে পারবে না, লোকেরা ইনফরমেশন সিকিউরিটি ফোর্সেসদের দিয়ে দেবে। একটাই জায়গা হচ্ছে, সেটা হচ্ছে সাউথ কাশ্মীর, এইখানে যেখানে টেররিস্টরা একটা সেফ রেফিউজ পেয়েছে বিকজ অফ পলিটিক্যাল কনসিডারেশন এন্ড নো আদার রিজন। না, আমি অন্য জায়গায় আমি ডিফার করি। দ্রাস কাশ্মীরে চলে যান, এইদিকে লামকেরি, ওদিকে দেখেন আপনি থানামুন্ডি বুধল দারাল, যেখানে পীর পাঞ্জাল রেঞ্জ, কারণ ওখানে চলে আসার পরে ওরা শেল্টার পেয়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখবেন, এই জায়গাটা এই সিজনটা যদি দেখেন, ওখানে বড় বড় ভুট্টা গাছ হয়, মানে সেই ভুট্টা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। ওরা এসেই ভুট্টার ক্ষেত্রে ঢুকে যায়, ইনফিল্ট্রেটে ঢুকে যাচ্ছে, ওখানে গাইড থাকে ওদের সঙ্গে, এবং সুযোগ বুঝে ওরা চলে আসে। কারণ যাই থাকুক, আমাদের মধ্যে ডিফারেন্সেস আছে, আমাদের কিভাবে ইন্টারপ্রেট করছি, কিন্তু এটা একটা ফ্যাক্ট যে ওভারঅল সিচুয়েশনটা ডিটোরিয়েট করেছে। আমি এই জন্য বিশেষ করে বলছি, আমাদের দেশের অনেক অগ্রণী বুদ্ধিজীবীরা, বিদেশি এই সাংবাদিকরা, তারা সবাই বলছেন যে একটা ডেথ উইশ এফেক্ট করছে। আজকে স্কুলের ক্লাস 6, 7, 8 বাচ্চারা যদি পাথর ছুটতে শুরু করে, মেয়েরা, এটা কিন্তু একটা বিশাল বড় সাইকোলজিক্যাল জায়গা, এবং এই জায়গাটায় একটা এলিয়েনিয়েশন হয়েছে। এটা কার দোষে হয়েছে? নেহরু দায়ী না মহাত্মা গান্ধী দায়ী, অটল বিহারী বাজপেয়ী দায়ী? আমার মনে হয় যে সিচুয়েশনটা তাহলে আমাদেরকে, যখন আমরা প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করব, তাহলে হয়তো সলিউশনের দিকে এগোতে পারবো। সো লেট আস ফেস প্রবলেমটাকে ডিনাই করা কোনো সমস্যা নেই। আমি সর্ববাবুকে আসবো, পাশাপাশি একটা অত্যন্ত পজিটিভ ছবি দেখিয়ে যে একজন তরুণ লেফটেন্যান্ট, তাকে জঙ্গিরা খুন করে, তারপর থেকে একটা বিশেষ অংশের মানুষ, বিশেষ করে তরুণরা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চাইছেন। সেই খুনের ঘটনাটা কোথাও একটা মানসিকতায় তীব্র ধাক্কা দিয়েছে। দেখুন, পয়লা মে কাশ্মীরের কৃষ্ণা ঘাটি সেক্টরে 2 ভারতীয় জওয়ানের মুন্ডচ্ছেদ করেছিল পাক সেনা। ভিয়েনা সম্মেলনের চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে সেদিন তারা দেখিয়েছিল চরম কাপুরুষতার পরিচয়। এবার তারই পাল্টা জবাব দিল ভারত, লাগাতার গোলা ছুড়ে গুড়িয়ে দিল একের পর এক পাকিস্তানি চৌকি। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিককালে যেভাবে বারবার পাক মদতপুষ্ট জঙ্গিরা কাশ্মীরকে রক্তাক্ত করেছে, এটা তাদের উদ্দেশ্যেও কড়া বার্তা। কয়েকদিন আগে অবশ্য অন্যভাবে সন্ত্রাসবাদীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল উপত্যকা। পুলিশে যোগ দিতে শেষ পরীক্ষায় নামেন 2000-এর কাছাকাছি যুবক যুবতী। প্রশাসন সূত্র খবর, উপত্যকায় পুলিশের চাকরির জন্য যে বিজ্ঞাপন দেওয়া হয়, তাতে 698টি সাব ইন্সপেক্টর পদে চাকরির জন্য 67,217টি আবেদন জমা পড়ে। এর মধ্যে 35,722 জন আবেদন করেন কাশ্মীর থেকে এবং 31,496 জন জম্মু থেকে। এর মধ্যে থেকেই ফিজিক্যাল ফিটনেসের চূড়ান্ত পরীক্ষায় নামেন 2000 জন। গত 13ই মে বকশিস স্টেডিয়ামে সেই পরীক্ষা হয়। কাশ্মীরি যুবকরা যাতে সেনা ও পুলিশে যোগ না দেন, তার জন্য সবসময় রক্তচক্ষু দেখাচ্ছে পাক জঙ্গিরা। নানা রকম ভিডিও প্রচার করে সেখানকার যুবকদের বিভ্রান্ত করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে। কিন্তু কাশ্মীর জানে, কাশ্মীরে আজও উমর ফয়াজরা জন্ম নেন। লেফটেন্যান্ট উমর ফয়াজ কয়েকদিন আগে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কাশ্মীরের বাসিন্দা এই তরুণ সেনা অফিসারকে নৃশংসভাবে খুন করে ফেলে দিয়ে যায় পাক জঙ্গিরা। হুমকি দেয়, কাশ্মীরে যারা সেনা পুলিশে যোগ দেবেন তাদেরও এই হালই হবে। কিন্তু জঙ্গিদের এই হুমকিকে উড়িয়ে দিয়েছেন জম্মু কাশ্মীরের যুবকরা। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশে যোগ দিতে এবার যা আবেদনপত্র জমা পড়েছে, তাতে একটা জিনিস স্পষ্ট, জম্মু কাশ্মীরের যুবক যুবতীরা জঙ্গিদের বন্দুকের নলকে আর ডরান না। তারা চান ভূস্বর্গ থেকে সন্ত্রাসবাদকে মুছে দিতে। এবিপি আনন্দ। সর্বাবু, এই ছবিটাও আছে, কিন্তু এইটা মানতে হবে যে বাস্তব পরিস্থিতিটাকে ডিনাই করে কোনো নেই, বরঞ্চ সমাধান সূত্র খুঁজতে হবে। পাথর যে সবাই আমাদের সঙ্গে আছে কাশ্মীরে, এটা বললে লোকে হাসবে। পাথর ছোড়ার পিছনে বিদেশি একটা হাত আছে, এবং কাশ্মীরের মানুষের সঙ্গে যে সরকার মেলবন্ধন এবং কমিউনিকেশন ব্রেক করেনি, আপনাদের রিপোর্টই সেটা প্রমাণ। কিন্তু পাশাপাশি 7% অফ ফ্যাক্ট। হ্যাঁ,
ওইখানে আরেকটা 42 থেকে 45% ভোট দিতেন লোকে, এখন রাজ্য সরকার পিডিপি আর বিজেপি গভর্নমেন্টটা তো দাঁড়ায় না। আমি কিন্তু না বলো আরে আমি তোমাকে বলিয়ে দিলাম, ঠিক আছে। বিজেপি রাজ্য সরকার ওখানে প্রাণপণ চেষ্টা করছে এই কমিউনিকেশনটা আরো, যেটা বিজেপি পিডিপি রাজ্য সরকার সেটা চেষ্টা করছে যে আরো মানুষের সঙ্গে পিপল টু পিপল রিলেশন বাড়ানো, কিন্তু সেটা একটা সময় লাগবে। হট করে তো যেমন আজকে উত্তর দেওয়াটাও একটা টাইম আর্মিকে দেওয়া হয়েছিল যে আপনি আপনার মতো সময় উত্তর দেবেন, আর্মি উত্তর দিয়েছে, সেই সময়টুকু দিতে হবে। তো সময়টা এবং আপনার পজিটিভ নোটটা যেটা দিয়ে আপনি শেষ করছেন, এই পজিটিভ নোটটা প্রমাণ করছে যে সরকার ঠিক পথে আছে। তো পিছন থেকে একটা উস্কানি আছে, চিরকাল উস্কানি আছে, দেশের মধ্যেও স্লিপিং সেলস আছে যারা এটাকে প্রচার করছে, অ্যান্টি ইন্ডিয়ান নেগেটিভ প্রচার করছে। সবথেকে বড় খবরটা দর্শকদের দিতে চাইবো, ফুলবামা জেলায় হাকড়িপোড়া জায়গার নাম, সেনা জঙ্গি সংঘর্ষ শুরু হয়েছে। মনে করা হচ্ছে অন্তত 3 জন জঙ্গি সেখানে ঢুকেছে, সেনাবাহিনীর সঙ্গে এই মুহূর্তে গুলিবর্ষণ হচ্ছে। ওমপ্রকাশ, আমি ছোট্ট করেই কথা বলে শেষ করব। দেখুন, আপনারা ভালো বললেন যে অনেকেই যুবক যুক্ত হতে চাইছেন, তো এটাতে খুব আমরা গর্বিত হচ্ছি, কিন্তু এটাও ঠিক, এটা কিন্তু আনএমপ্লয়মেন্টের সঙ্গে যুক্ত, সবকিছুকে ন্যাশনালিজমের সঙ্গে যুক্ত করে দেখতে পারলে ভালো লাগবে। আমি বলছি পশ্চিমবঙ্গের একজন যুবক আনএমপ্লয়মেন্টের জন্য লাইন দিচ্ছে, আর জঙ্গি হামলার মুখে, হুমকির মুখে সেটা অতি অবশ্যই ঠিক, সেখানে লাইনে দাঁড়াচ্ছে। দুটো তফাৎ আছে, দুটোর মধ্যে তফাৎ থাকলেও এটা বরাবরই হয়ে এসছে, বিকজ পাবলিক সেক্টরে, আর্মিতে এমপ্লয়মেন্ট ইজ হাইলি ভ্যালুড। সেটা আপনি মণিপুরেও কিন্তু ওখানে 19টা আর কি জঙ্গি গোষ্ঠী আছে, সেখানেও কিন্তু আর্মিতে জয়েন করা। আমি কিন্তু শেষ করছি একটা কথা বলে, আমি তোমার কাছে অনুরোধ করলাম যে আর্মির চেন অফ কমান্ডে ডিসিশন মেকিং, সেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন কিভাবে চেঞ্জ হয়েছে গত 3 বছরে, যেটা আমি ক্লেম করে যাচ্ছি তোমার এখানে চ্যানেলে হয়নি, সেটা তুমি ডিসকাশন করো। একেবারে কিছু হাত বাঁধা আছে। আমার সময় একেবারে শেষ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি শেষে দেখাবো যে বারবার আমাদের আলোচনায় উঠে এলো, অনেকে এই যে হানা ভারতের তরফ থেকে তাকে বলছেন সার্জিক্যাল অ্যাটাক 2। সার্জিক্যাল অ্যাটাক 1 সেপ্টেম্বর মাসে 5 মাস আগে যা ঘটেছিল তাই নিয়ে রাজনৈতিক বিতর্ক নিঃসন্দেহে হয়েছে, কিন্তু সে ঘটনাটা দ্রুত একবার দেখিয়ে দেব। নওশেরা সেক্টরে পাক সেনার একের পর এক পোস্ট উড়িয়ে ভারতীয় জওয়ানদের মুন্ডচ্ছেদের বদলা নিল ভারতীয় সেনাবাহিনী, যাকে অনেকেই বলছেন ভারতের দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক। কারণ এই অপারেশন অনেককেই মনে করিয়ে দিয়েছে গত বছরের 29শে সেপ্টেম্বরের সার্জিক্যাল স্ট্রাইকের কথা, যেদিন পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের 7টি লঞ্চ প্যাড উড়িয়ে উড়ি হামলার বদলা নেয় ভারতীয় সেনা। রাত 12:30 নাগাদ ভারতীয় সেনাদের নিয়ে ওড়ে হেলিকপ্টার, নিয়ন্ত্রণ রেখায় থামে হেলিকপ্টার, দড়ি বেয়ে কপ্টার থেকে নামেন কমান্ডোরা। তারপর বুকে ভর করে পাক অধিকৃত কাশ্মীরের প্রায় 2 কিলোমিটার ভেতরে ঢোকেন তারা। সরকারি সূত্রে দাবি, অভিযানের আগে পাক সেনাকে বিভ্রান্ত করার জন্য নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়, যাতে তাদের নজর অন্যদিকে চলে যায়। বিএসএফকে অভিযানের বিষয় শেষ মুহূর্তে জানানো হয়, এতটাই সতর্কতা অবলম্বন করা হয়েছিল এই অভিযান ঘিরে। পাক অধিকৃত কাশ্মীরের ভিম্বর, কেল, লিপা, হান্ট স্প্রিং সেক্টরে সার্জিক্যাল স্ট্রাইক চালান ভারতীয় জওয়ানরা, ঘুরিয়ে দেন সেই লঞ্চপ্যাডগুলি যেখান থেকে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের প্রস্তুতি নিচ্ছিল। এবার নওশেরা সেক্টরে পাক সেনার চৌকিতে ভারতীয় সেনার গোলাবর্ষণে যেন সেই ছবিরই পুনরাবৃত্তি দেখা গেল। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1। পার্টনার বাই, অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার।